এখন ইসরায়েল যদি তুরস্ক আক্রমণ করে তাহলে আমেরিকা কি ইসরায়েলের বিরুদ্ধে যাবে? এই পশ্চিমা সংবাদ মাধ্যমের হলো মানে চেষ্টাই হলো সর্বক্ষণ যে ইরানকে ভিলেনের পর্যায়ে নিয়ে যাওয়া, এবং কত মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কেউ জানে না তো। জানা যায়নি। লেবাননের হামলার বিরুদ্ধে কিন্তু পশ্চিম ইউরোপ এর দেশগুলো, আপনার অস্ট্রেলিয়া এবং অন্যান্য সব দেশ কিন্তু ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েল এবং আমেরিকার যে অন্যায় যুদ্ধ, এই অন্যায় যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া এর একটা অংশ, মানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর হচ্ছে ইউরোপের একাংশ। ইউরোপের একাংশ বলতে বিশেষত পশ্চিম ইউরোপ। চর্চা ডিকোডে স্বাগতম। 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে চলছে, সেই যুদ্ধবিরতি স্থায়ী নাও হতে পারে এমনটি শঙ্কা আন্তর্জাতিক বিভিন্ন মহলের। আজ ইসলামাবাদে একটি বৈঠক হওয়ার কথা, এই যুদ্ধবিরতি কিভাবে স্থায়ী করা যায়, যে শর্তগুলো আছে দুই দেশের, সেই শর্তগুলো নিয়ে আলাপ হওয়ার কথা। তবে লেবাননে হামলা চলতে থাকায় ইরানের কেউ এখনও ইসলামাবাদে পৌঁছায়নি। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি কতখানি টেকসই হবে, আর এই টেকসই যুদ্ধবিরতি না হলে কি হতে পারে, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা আজ। আমেরিকা থেকে বহর গিয়েছে, তবে ইরান থেকে এখনো কেউ ইসলামাবাদে পৌঁছায়নি। বৈঠক কি আদৌ হবে? প্রথম জিনিস হচ্ছে, ইরানে তেহরান থেকে হোক বা ইয়ে থেকে হোক, খুব বেশি সময় ইসলামাবাদে পৌঁছানোর জন্য খুব বেশি সময় লাগবে না। আচ্ছা। সুতরাং তাদের যাওয়াটা মানে খুব বড় ফ্যাক্টর, মানে এখনো পর্যন্ত না পৌঁছানোটা খুব বড় ফ্যাক্টর বলে আমি মনে করি না। বরং ইরান, আমার যেটা মনে হচ্ছে, শেষ সময় পর্যন্ত একটা চাপ রেখে দেওয়ার চেষ্টা করছে, যে চাপটা অত্যন্ত যৌক্তিক। কারণ যে বর্বরতা ইসরায়েল গত পরশুদিন লেবাননে চালিয়েছে, এই নৃশংসতার কোনো তুলনা নেই। মানে গাজায় আমরা দেখেছি দিনের পর দিন হামলা, মানুষের মৃত্যু, এবং লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে যেভাবে, এবং গর্ব করে বলছে যে তারা 10 মিনিটে 100টার বেশি হামলা চালিয়েছে, এটা গর্ব করে বলছে। এবং সেখানে বাবা আর হাত ধরে মেয়ে আর্তনাদ করতে করতে ছুটছে। বিভিন্ন ধরনের ছবি ভিডিও ক্লিপ এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম চলে আসছে। মানে এই বর্বরতার পরেও যদি বিশ্ব বিবেক মানে জেগে না ওঠে, কেউ যদি কোনো কিছু না বলে, তাহলে শুধুমাত্র ইরান এই ইয়েতে গেছে কি যায়নি, ইরানই একমাত্র প্রতিবাদী থাকবে, ইরানই একমাত্র কথা বলবে, এইটা আসলে মানে খুব দুঃখজনক। যেখানে সারা দুনিয়ার লোকের কথা বলা উচিত, সমস্ত বিবেকবান মানুষের সোচ্চার হওয়া দরকার, সেইখানে শুধু ইরান একটা জায়গায় চেপে নিচ্ছে। এবং অনেক ওয়ান কাইন্ড অফ, যে আমাদের যে সংবাদ মাধ্যম, বিশেষত আমরা চলি পশ্চিমা সংবাদ মাধ্যমকে ঘিরে, এই পশ্চিমা সংবাদ মাধ্যমের হলো মানে চেষ্টাই হলো সর্বক্ষণ যে ইরানকে ভিলেনের পর্যায়ে নিয়ে যাওয়া, যে এই যুদ্ধবিরতির সময় যদি আলোচনা ভেস্তে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে ইরান, এবং এই যুদ্ধবিরতির সময় যদি ইসরায়েল কোনো কিছু করে, সেখানে কোনো মানে ইসরায়েলের বিষয়টা দোষের না। অথচ ইসরায়েল যা লেবাননে যা করেছে, সেখানে হাজারের উপরে মানুষ, মানে একদিনেই 250 মানুষ মেরেছে, এবং 1500 থেকে 2000 এবং কত মানুষ আহত হয়েছেন, এবং কত মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কেউ জানে না তো। জানা যায়নি। ফলে জানে না, যে জিনিস জানি না সেই জিনিস সংখ্যা তো আসলে বলা তো খুব কঠিন। তো এইরকম একটা পরিস্থিতিতে ইরান যদি কিছু দেরিও করে, তা আমার মনে হয় না মানে সেটা হয়তো চাপ হিসেবে থাকবে। তো একদিকে আমি বিশ্বাস করি ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ যাবেন, এবং প্রতিনিধি দলের সদস্যরা আমেরিকার সঙ্গে এই আলোচনাটা পরোক্ষভাবেই হবে। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে একটা দুতিয়ালির নেবেন, যেটা আগে জর্ডান করেছিল, সেটা হয়তো আপনার এই পাকিস্তানি কর্মকর্তারা করবেন। এবং সেই ক্ষেত্রে তারা যদি একটা পয়েন্টে এগ্রি মানে তারা যদি কমন ইয়েতে আসেন, অভিন্ন জায়গায় যদি আসতে পারেন, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে স্থায়ী একটা যুদ্ধবিরতির বিষয় দেখতে পারি। আচ্ছা, লেবাননে হামলার ক্ষেত্রে ইরান বারবার বলে আসছে যতক্ষণ হামলা চলবে তারা যুদ্ধবিরতির প্রস্তাব কিংবা এই আলোচনায় অংশ নেবে না। আবার ওদিক থেকে ইসরায়েল থেকে হামলাও থামাচ্ছে না। তো এতে করে কি যুদ্ধবিরতি, যে সাময়িক যুদ্ধবিরতি যেটা আছে, এটাও কি ভেস্তে যেতে পারে কিনা? গতকাল আপনার সঙ্গে আমরা যে আলোচনায় যে কথাটা বারবার বলছিলাম, যে ইসরায়েলের চেষ্টাই হচ্ছে
এই যে যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য হয়েছে, এটাকে যে কোনো মূল্যে ভণ্ডুল করে দেয়া এবং সেই দায়টা ইরানের ঘাড়ে চাপানো যে ইরানের কারণে যুদ্ধবিরতি ভণ্ডুল হয়ে গেছে। সারা দুনিয়া, আপনি পশ্চিমা বিশ্ব আজকে কিন্তু ইসরায়েলের এই যে লেবাননের হামলার বিরুদ্ধে কিন্তু পশ্চিম ইউরোপ এর দেশগুলো, আপনার অস্ট্রেলিয়া এবং অন্যান্য সব দেশ কিন্তু ইসরায়েলের বিপক্ষে। তারা বলছে অবশ্যই যুদ্ধবিরতির পার্ট হচ্ছে লেবানন। যুদ্ধবিরতির পার্ট যদি অন্যান্য আরব রাষ্ট্র হয়ে থাকে, উপসাগরীয় দেশগুলো যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই লেবাননও একটা পার্ট। কারণ লেবাননে হামলাই হয়েছিল ইরান হামলার পর এবং ইরানে হামলার কারণেই লেবাননে হামলা হয়েছিল। এখন নেতানিয়াহু তিনি রাজনৈতিকভাবে বিপাকে পড়েছেন। এই যুদ্ধবিরতিতে ট্রাম্প তার কথা না শোনার কারণে তিনি রাজনৈতিকভাবে বেশ পর্যদস্ত। তিনি সামরিকভাবেও তাকে তার দেশের লোকের কাছে শুনতে হচ্ছে যে এই ইসরায়েল হেরে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে তার আপ্রাণ চেষ্টা যে যুদ্ধবিরতিটা মানে এই 2 সপ্তাহের আগেই যে কোনো মূল্যে ভেঙে যাক, আবার ইরান বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে আক্রমণ চালাচ্ছিল সেইভাবেই আক্রমণ শানাক এবং ইরান যতক্ষণ না পর্যন্ত নতজানু হবে ততক্ষণ পর্যন্ত আক্রমণ চলতে থাকে। এখানে আমেরিকা কোনো ভূমিকা রাখতে পারে কিনা ইসরায়েলকে থামানোর জন্য? আমেরিকার ভূমিকা সবসময় ওই যে আমরা বলছিলাম যে আমেরিকার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক না, ভাই বোনের সম্পর্ক না, কি সম্পর্ক এইটা তো আমরা জানি না। কিন্তু ইসরায়েল যা করবে আমেরিকা তাতে সম্মতি দেবে। এটা হয়তো উপরে উপরে দেখাবে না করবে, কিন্তু তলে তলে তারা ঠিক মানে এক জায়গায় থাকবে। এইটা আমেরিকাকে বিশ্বাস করা খুবই কঠিন, কারণ আমেরিকাকে যারা চালায় তাদের মধ্যে যে ইহুদি লবি বলা ভুল, জায়নিস্ট লবি আছে, এই লবি অত্যন্ত শক্তিশালী এবং তাদের প্রতিটা পরতে পরতে তাদের লোক বসানো আছে। ফলে আমেরিকান এমনকি জেডি ভান্স বা ডোনাল্ড ট্রাম্পও চাইলে জিনিসটা পরিবর্তন করতে পারবেন না, কারণ তারাও একটা নির্দিষ্ট মানে ধারার মধ্যে আটকে পড়ে আছেন। এইখান থেকে মুক্তির আসলে কোনো উপায় নেই। এবং ইসরায়েল যতক্ষণ না চাইবে যে এই বিষয়টা হোক, এই বিষয়টা মানে যুদ্ধবিরতি স্থায়ী রূপ লাভ করুক, ততক্ষণ পর্যন্ত কিছু হওয়াটা আসলে খুব কঠিন। কারণ এখানে সবচেয়ে মনে রাখতে হবে যে ইসরায়েলের নেতানিয়াহু ইসরায়েলের বাসিন্দাদের যে স্বপ্ন দেখাচ্ছিলেন, সেই স্বপ্নটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। এই গ্রেটার ইসরায়েলের মধ্যে কি থাকবে? গ্রেটার ইসরায়েলের মধ্যে এই ফিলিস্তিন বলে কোনো অঞ্চল থাকবে না। গ্রেটার ইসরায়েলের মধ্যে লেবানন বলে কোনো অঞ্চল থাকবে না। লেবানন হয়তো নাম থাকবে, কিন্তু স্বাধীন সার্বভৌম কোনো দেশ হিসেবে থাকবে না। জর্ডন থাকবে না। ইরাকের একটা বড় অংশ আসবে, মিশরের একটা অংশ আসবে, আপনার সৌদি আরবের একটা অংশ আসবে, এমনকি তুরস্কেরও সামান্য অংশ ওর মধ্যে ওই গ্রেটার ইসরায়েলের যে ছবি, যে স্বপ্ন আপনার দেখানো হচ্ছে, যেটা তাদের ধর্মীয় গ্রন্থের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে এইটাই গ্রেটার ইসরায়েল, ঈশ্বর এটাই মানে ইহুদিদের জন্য দান করে গেছেন। সেই জিনিসটা, সেই স্বপ্নটা তাহলে যুদ্ধবিরতি যদি হয় এবং ইরান যদি আগের পজিশনে থাকে, তাহলে একেবারে মানে পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। তখন আর অন্যায়কারী বলতে এই সেন্সে যে তিনি তো একজন দুর্নীতিগ্রস্ত, নেতানিয়াহু একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তার নিজের স্বার্থে এবং ইসরায়েলকে এই খেলার মধ্যে জড়াতে, পুরো ইসরায়েলের বাসিন্দাদের এই খেলার মধ্যে জড়াতে, ইসরায়েল না, তিনি ইহুদিরা যে যেখানে আছেন তারা সবাই হয়তো নেতানিয়াহুর সঙ্গে সঙ্গে ওই স্বপ্ন দেখতে শুরু করেছেন যে একদিন গ্রেটার ইসরায়েল হবে। ইসরায়েল যখন হয়েছে একদিন গ্রেটার ইসরায়েল হবে, সেখানে হয়তো তারা ঘরবাড়ি করে থাকবেন, বা থাকুন আর না থাকুন, একদিন গ্রেটার ইসরায়েল হবে। ধর্মীয় কারণে হয়তো তারা এইটা মনে করেন। কিন্তু এই শান্তি চুক্তি যদি হয় এবং ইরান যদি তার আগের পজিশনে, আগের অবস্থানে থাকতে পারে, তাহলে এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং ইসরায়েলও শক্তি হিসাবে যেটা আছে, এই শক্তির কোনো মূল্য থাকবে না। আচ্ছা সেলিম খান, যুদ্ধবিরতি আমরা আসলে সবাই চাই, যুদ্ধ হোক, এটা আসলে কারোই কাম্য না। সেই জায়গাটায় যদি যুদ্ধবিরতি ভেস্তে যায় কিংবা স্থায়ী যুদ্ধবিরতি না হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে? ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে? ইরান, ইসরায়েল, আমেরিকা। প্রথম হচ্ছে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, কারণ আমেরিকার যদি আমি সাধারণ জীবনযাত্রা, ক্ষতিগ্রস্তের
কয়েকটা অনেকগুলো অনেকগুলো দিক দিক থাকতে আছে, পারে। ঠিক আছে? কারণ এটা একটা ভূ রাজনৈতিক বিষয়, তো এখানে রাজনীতি আছে, অর্থনীতি আছে, তারপরে মানে দৈনন্দিন জীবনযাত্রা আছে। দৈনন্দিন জীবনযাত্রায় এখনো পর্যন্ত এই যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে অন্যায় যুদ্ধ, এই অন্যায় যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া এর একটা অংশ, মানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আর হচ্ছে ইউরোপের একাংশ। ইউরোপের একাংশ বলতে বিশেষত পশ্চিম ইউরোপ, যারা সোভিয়েত ইউনিয়ন, মানে সোভিয়েত ইউনিয়ন না, রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কিনে যারা এতদিন সমৃদ্ধ ছিল, যারা নিশ্চিন্তে দিন পার করছিল, তারাই এখন বেশি দাম দিয়ে হলেও আপনার হরমুজ প্রণালী আটকে যাওয়ায় তাদের সেই তেল গ্যাস সরবরাহ পাচ্ছে না, সরবরাহে বিঘ্ন ঘটছে। আমেরিকার সরবরাহে কোনো বিঘ্ন ঘটার কিছু নেই। ফলে দৈনন্দিন জীবনে এরাই মানে আমাদের মতন দেশ, আমাদের আপনার তেলের পাম্পের সামনে আরও লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এবং মানুষের ভোগান্তি, হয়তো 12 ঘন্টা লাইন দিয়ে আপনি 2 লিটার তেল পাবেন, এমনও হতে পারে যে কখনো কখনো গাড়ি আপনার বাস হোক, ট্রাক হোক, গাড়ি বন্ধ রাখতে হবে। পণ্য চলাচল যদি বন্ধ হয়ে যায়, কালকে বাজারে জিনিসের দাম কোন পর্যায়ে যাবে, এটাকে আমরা কেউ ভাবতে পারছি? তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে পুরো পৃথিবীকে ঠেলে দিচ্ছে ইসরায়েলের যেটা ক্ষতি হবে। ইরান কিন্তু যে ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। ইসরায়েলের ক্ষতি হবে, ইসরায়েলের ক্ষতি না হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসরায়েল বুঝে গেছে যে ইরানের শক্তি কত, এইটা বুঝে গেছে। এবং এই 12-15 দিনে তারা তাদের আয়রন ডোমকে এমন শক্তিশালী করার ক্ষমতা নেই যে তারা এই যে ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল এসবগুলোর হামলা থামাতে পারবে, এর কোনো উপায় নেই। এবং তারা যে লেবাননে হামলা চালাচ্ছে, এই লেবাননে হামলায় যে তারা আপনার হিজবুল্লাহকে একেবারে পুরোপুরি, তারা বলছে যে লেবাননের সঙ্গে ডিজার্ম করা, মানে এই হিজবুল্লাহকে ডিজার্ম করা নিয়ে আলোচনা হবে, মানে তাদের কাছে অস্ত্র। এটা একটা অলীক স্বপ্ন, এইসব কোনোদিনও হবে না। ইসরায়েল যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনের সঙ্গে 2 স্টেট পলিসিতে মেনে নেবে, যতক্ষণ না পর্যন্ত তারা এই যে আরবদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করবে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রটা আমেরিকা এবং পশ্চিম ইউরোপীয়দের খেলার পুতুল হিসাবে ব্যবহৃত হবে আরব বিশ্বে, ততদিন এই অঞ্চলে শান্তি আসার সম্ভাবনা কম। এবং এই অঞ্চলে যদি শান্তি না আসে, তার সবচেয়ে বেশি সাফার, মানে আমরা যারা ভুক্তভোগী, আমরা ভোগ করব। তার একাংশ হচ্ছে যে এই দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ, পূর্ব এশিয়া, সেই জাপান, একদম মানে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে একদম জাপান পর্যন্ত, ওদিকে ইউরোপের দেশগুলো, তারাও মূলত এই কষ্টটা ভোগ করবে হচ্ছে সাধারণ মানুষ, এবং যার জন্য সে কোনোভাবেই দায়ী না। আর যারা যুদ্ধ করছে তাদের যে ক্ষয়ক্ষতি, এর ক্ষয়ক্ষতি তো মানে ঠেকানোর কোনো রাস্তা নেই। তবে আমরা আশা করব যে আমেরিকা এবং ইসরায়েলের কিছু না হলে সুবুদ্ধির উদয় হবে, অন্তত এইবারে এই যুদ্ধ এই মুহূর্তে থামবে, এবং এই ধরনের যুদ্ধ আর কোনোদিনও হবে না। আচ্ছা সেলিম খান, শেষ করার আগে যে ইসলামাবাদে যে বৈঠকের ভেন্যু নির্ধারণ করা হয়েছে, এটি পাকিস্তানেই কেন? এটা মধ্যস্থতাকারী হিসাবে অন্য কোনো দেশও তো হতে পারতো। এর পেছনে কি চীনের কোনো ভূমিকা আছে? একটা হচ্ছে যে পাকিস্তানকে 2 দেশই বিশ্বাস করেছে। আচ্ছা, আমি সরাসরি জানতে চাই চীনের কোনো অবস্থান আছে কিনা? আমেরিকাও বিশ্বাস করেছে, ইরানও বিশ্বাস করেছে পাকিস্তানকে, ঠিক আছে? এটা কারণ যে মধ্যস্থতাকারী হবে তাকে আগে 2 পক্ষকে বিশ্বাসযোগ্য হতে হবে। বিশ্বাসযোগ্য হয়েছে বলে তারা আপনার ওই পাকিস্তানে আলোচনার জন্য আপনার স্থানটা ঠিক করেছে। আর এখানে চীনের ভূমিকা স্থান ঠিক করার ব্যাপারে কতটা আছে এটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু জিনিস হচ্ছে যে আমেরিকা তার ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি বড় দল, যেখানে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তারপরে পিট উইটকফ, এরা সবাই থাকছেন, সেরকম একটা মানে হাই প্রোফাইল দলকে ইসলামাবাদে নিয়ে আসাটা এবং সেখানে রাজি হওয়ার ব্যাপারটা এত সহজ না। সেক্ষেত্রে পাকিস্তান এক্ষেত্রে দুতিয়ালির কাজটা হয়তো ভালো করেছে, নিশ্চয়ই ভালো করেছে। তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে তুরস্ক, আপনার কি বলে, এই মিশর আছে,
তারপরে আছে সৌদি আরব, এর ফলে একটা সামগ্রিক বোঝাপড়ার মধ্যে আসছে। এইখানে আপনার বলে রাখি যে এই আলোচনাটা আমেরিকার জন্য যেমন জরুরি, পাকিস্তানের জন্যও জরুরি। কেমন? পাকিস্তান আর সৌদি আরব একটা চুক্তি স্বাক্ষর করেছে যে সৌদি আরব আক্রান্ত হলে ধরে নেওয়া হবে পাকিস্তান আক্রান্ত হয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনী সেই শত্রুর বিরুদ্ধে লড়বে। চীন বলছি, ইরান তো বারংবার সৌদি আরবকে আক্রমণ করেছে, সেক্ষেত্রে পাকিস্তান কি করবে? এটা একটা সমস্যা। 2, সবচেয়ে আর একটা বড় সমস্যা, যেটা আপনার ইসরায়েল এর বিরোধী দলীয় নেতা এবং অন্যান্যরা হুমকি দিচ্ছেন যে আমাদেরকে এবার তুরস্ককে শায়েস্তা করতে হবে। তুরস্ক হচ্ছে ন্যাটোভুক্ত একটা দেশ। তাহলে ন্যাটোভুক্ত একটা দেশে ন্যাটোর যে চুক্তিনামা, সেই চুক্তিনামার 5 নম্বর শর্তে বলা আছে যে ন্যাটোর কোনো দেশ আক্রান্ত হলে সব দেশ আক্রান্ত হয়েছে বলে ধরা হবে এবং সবাই মিলে ন্যাটো সেই দেশের পাশে দাঁড়াবে। এখন ইসরায়েল যদি তুরস্ক আক্রমণ করে তাহলে আমেরিকা কি ইসরায়েলের বিরুদ্ধে যাবে? ইউরোপের যে ন্যাটোর সদস্যরা আছে সব সদস্যরা কি ইসরায়েলের বিপক্ষে যাবে? এই জন্য আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার, সে ক্ষমতায় আসার পর থেকে বারবার ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার একটা পায়তারা করছেন এবং বলে আসছেন যে আমি ন্যাটো থেকে বেরিয়ে যাব। এই সর্বশেষও তিনি হুমকি দিয়েছেন ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার। এই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার মূল ইস্যুই কিন্তু যে এই 5 নম্বর ধারা। 5 নম্বর ধারায় যা বলা হয়েছে, সেক্ষেত্রে তুরস্ক আক্রান্ত হলে অবশ্যই ন্যাটোর সব সদস্যকেও তুরস্ককে সাহায্য করতে, তার পাশে দাঁড়াতে বাধ্য, এই জায়গায় দাঁড়িয়ে। সুতরাং এক্ষেত্রে কিছু রাজনৈতিক বাস্তবতা সবাইকে বাধ্য করেছে যে ইসলামাবাদ হোক আর যেখানে হোক, তো ইসলামাবাদকে বেছে নেয় সব পক্ষের জন্যই ভালো হয়েছে। কারণ এর আগে আপনার জর্ডনে বৈঠক হয়েছে, জেনেভায় বৈঠক হয়েছে, এমনকি ওয়াশিংটনে আমেরিকায়ও হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কোনো ফল আসেনি। একক্ষেত্রে ইসলামাবাদে যদি আজকের বৈঠকে সব পক্ষ জোর দেয়, অন্তত আজকে যদি 2 পক্ষ বৈঠক করেছে এরকম খবরও আমরা পাই, তাহলে সেটাও একটা মানে ইতিবাচক বিষয় হবে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।